রাজবদলের 100 দিন হয়ে গিয়েছে মন্ত্রী মহাশয়। খেলার মাঠ বেশ খানিকটা নতুন, তাই না? ডক্টর অঙ্কোলজিৎ, সেখান থেকে খেলার মাঠ। প্রথম কথাই 100 দিনে কি কি চ্যালেঞ্জেস দেখলেন আপনি? এবং আরও একটা বিষয় জানতে চাইব, বিগত সরকারের আমলে কি সিচুয়েশন ছিল, সমস্যা কোথায় ছিল, আর সেই 100 দিনে কতটা আপনি সলভ করতে পেরেছেন, কতটা আশা জাগাতে পেরেছেন? দেখুন, আমরা কেউ ম্যাজিশিয়ান না, প্রথমে এই কথাটা বলে দেবো যে আমি নিজে কোনো ম্যাজিশিয়ান নই অ্যাটলিস্ট, এবং যে আপনি অনেক কিছু আমরা এখন স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন আপনিও চাইলে, আমি চাই যে আগামীকাল বা ইভেন এই মুহূর্তে সেটা বাস্তবে রূপায়িত হয়ে যাক, কিন্তু সেটা আমরা যেহেতু কেউ ম্যাজিশিয়ান নই সেটা হবে না, কিন্তু সেই প্রক্রিয়াটা শুরু করে দিতে পারি। কিন্তু তার সাথে সাথে অনেক প্রক্রিয়া যেগুলো 100 দিনের মধ্যে আমরা পূর্ণ হতে দেখতে পেয়ে গেছি। কারণ আমি যখন আসলাম, আমি প্রথম যখন ডিপার্টমেন্ট আমার দায়িত্ব গ্রহণের 100 দিন যদিও হয়নি, সরকারের 100 দিন হলেও আমার দায়িত্ব গ্রহণের আজকে 2 মাস হচ্ছে। তো এই 2 মাসের মধ্যে যেটা আমাদের প্রথম লেগেছে যে খেলার ময়দান যেভাবে করে রাজনীতি যুক্ত হয়ে আছে, রাজনীতির জন্য রাজনীতির ময়দান, কিন্তু খেলার ময়দানে কেন রাজনীতি থাকবে? সব রাজনৈতিক ব্যক্তিত্বরা সেখানে দেখি এক একটা বিভিন্ন অ্যাসোসিয়েশনে, কোনোটায় দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাই, কোনোটায় ওই ভাই, কোনোটা সেই নেতা, কোথায় সেই মন্ত্রী, সব কিছুর মাথার উপরে একজন করে করে রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু খেলার ময়দানে যদি আপনি খেলোয়াড়দের সামনে না রাখেন তাহলে রাজনীতি হবে, এবং তার ফলে যেটা আমরা দেখেছি যে আজকে কমনওয়েলথ গেমস হচ্ছে, ভারতবর্ষ এতগুলো পদক পাচ্ছে, ভারতে অন্য রাজ্য কোথায় এগিয়ে গেছে? ভারতও পিছিয়ে থাকতো একসময়, 2012 অলিম্পিকের সময় মাত্র 3 জন আমাদের পার্টিসিপেশন ছিল, সেইখান থেকে আজকে ভারত আমাদের কমনওয়েলথে এত পদক পাচ্ছে, এতগুলো সোনা পাচ্ছে, রূপো পাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের কোনো প্রতিনিধিত্ব নেই। ভারতবর্ষের জাতীয় ক্রিকেট টিম, জাতীয় ফুটবল টিম, সেখানে পশ্চিমবঙ্গের কোনো প্রতিনিধিত্ব থাকছে না। যে এই পরিস্থিতি, কারণ খেলাধুলাতে এমন একটা জিনিস যে খেলোয়াড় একদিনে তৈরি হয় না, খেলোয়াড় তৈরির প্রক্রিয়া অন্তত 8 থেকে 10 বছর লাগে। যখন, কারণ রিফ্লেক্স ডেভেলপমেন্ট আছে, তাদের নার্চারিং, তাদের প্রফেশনাল কোচিং, এক্সপোজার, সব কিছু ম্যাটার করে। একটা বাচ্চা ছেলে যখন বা মেয়ে যখন 8 বছর থেকে শুরু করছে, তাকে 18 বছর অবধি নিয়ে যাওয়া, সেই নার্চারিং, সেই গ্রুমিং, সেটা দরকার। কিন্তু যখন রাজনীতি প্রাথমিকতা পেয়ে যায়, রাজনীতি যখন প্রায়োরিটি পেয়ে থাকে, তখন খেলোয়াড়রা পিছিয়ে গেছে। এবং অনেক ছেলেমেয়েরা যারা স্বপ্ন দেখতো আগামী দিনে পশ্চিমবঙ্গে থেকে খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতো, তারা অনেকে পরিযায়ী হয়ে অন্য রাজ্যে চলে গেছে, এবং যারা অন্য রাজ্যে যেতে পারেনি বিভিন্ন পারিবারিক কারণে, তারা খেলোয়াড় হওয়ার স্বপ্ন পর্যন্ত বিসর্জন দিয়ে দিয়েছে। এই রূঢ় বাস্তবের সম্মুখীন। আচ্ছা, এই অন্য রাজ্যে যখন চলে যাওয়ার কথা আপনি বলছেন, খুব স্বাভাবিকভাবে এখানে মাথায় আসে যে জিমন্যাস্টিং, সুইমিং, ওয়েট লিফটিং, বক্সিংয়ের দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু আমাদের এই রাজ্যে ইনফ্রাস্ট্রাকচারের যথেষ্ট ঘাটতি আছে, এবং যে কারণে আপনি যেটা বললেন যে ভিন রাজ্যে চলে যাচ্ছে যারা খুব প্রমিসিং, যারা খুব ইমার্জিং, তাদের জন্য আপনার ব্লু প্রিন্ট কী রয়েছে, কী পরিকল্পনা রয়েছে? দেখুন, এক তো সবার আগে আমাদের দুটো জিনিস দরকার, একটা হচ্ছে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এবং স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার শুধু কলকাতা কেন্দ্রিক না। শুধু একজন জঙ্গলমহলে যে মানে আমাদের ধরুন কেউ ঝাড়গ্রাম বা পুরুলিয়াতে থাকে, তাকে যদি আর্চারি বা রানিং প্র্যাকটিস করতে কলকাতায় আসতে হয় প্রতিদিন, তাহলে সেই 8 বছরের বাচ্চাটা 10 বছরের বাচ্চার পক্ষে সেটা সম্ভব না। তার পরিবার আছে, বাবা মার পক্ষে রোজ রোজ নিয়ে যাওয়া সম্ভব না, লজিস্টিক্যালি নট ফিজিবল, জিওগ্রাফিক্যালি নট ফিজিবল। বা উত্তরবঙ্গের কোনো ছেলে মেয়ে ভালো দৌড়চ্ছে, তাকে আপনি নিয়ে আসবেন সল্টলেকে, একদিন নিয়ে আসতে পারেন, দুদিন নিয়ে আসতে পারেন, রোজ রোজ তাকে প্র্যাকটিস করাতে পারবেন না। তাই জন্য আমাদের বিভিন্ন স্পোর্টস ফেসিলিটি অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেটা আমাদের এক তো বানাতে হবে, প্লাস ডিসেন্ট্রালাইজডভাবে উত্তরবঙ্গেও হতে হবে, রাঢ়বঙ্গে মানে অর্থাৎ আমাদের পশ্চিমাঞ্চল, সেখানে হতে হবে, জঙ্গলমহলে হতে হবে, সুন্দরবন যেখানে দীর্ঘদিন ধরে অবহেলিত থেকেছি সেই জায়গায় হতে হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কোপ, নদিয়া। তো সেই ছেলেমেয়েরা, আমরা বলছি যে পশ্চিমবঙ্গ 10 কোটির মানুষ, কিন্তু তারপরেও কেন আমাদের প্লেয়ার যেতে পারছে না ন্যাশনাল স্টেজে? কিন্তু 10 কোটির ট্যালেন্ট কি আমরা ট্যাপ করিয়েছি? দীর্ঘদিন ধরে তো পুরোটাই কলকাতা কেন্দ্রিক রেখেছে, এবং কলকাতা কেন্দ্রিক রেখেছিল সিপিএম। আমি খুব একটা অন্য রাজনৈতিক দলের কথা বলি না, কিন্তু সরকারে তারা ছিল, দায়িত্ব তারা এড়াতে পারে না, তারা পুরোটাই কলকাতা কেন্দ্রিক থেকে গেছিলো। আর তারপরে যে 15 বছরটা গেছে, সেই 15 বছর যে তৃণমূল সরকার ছিল, তারা এত রাজনীতিকরণ করে গেছে, মানে স্যাড টু যে এই পরিস্থিতি যার জন্য আজকে এরকম স্যাড স্টেট অফ অ্যাফেয়ার্স ইন স্পোর্টস, আমরা এত পিছিয়ে গেছি। ইনফ্যাক্ট মানে আমাদের খুব খারাপ লাগে যে আমরা বলি সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল, আর ফুটবলে আমাদের কোনো বাঙালি প্লেয়ার নেই। ইস্টবেঙ্গল মোহনবাগানের জন্য আমরা গলা ফাটাচ্ছি, ক্রাউডেড, আমাদের দুদিন আগে ডার্বি হয়েছে, সেখানে ক্রাউডেড স্টেডিয়াম, সবাই আমরা লাফাচ্ছি, কিন্তু সেখানে বাঙালি প্লেয়ার নেই। অবস্থা ভাবুন।
এটা এটা যেমন রয়েছে, আমি এখানে গণ্যমান্য ব্যক্তিত্বরা বসে রয়েছেন, সবাই প্রশ্ন করবেন। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। একটু আগে আপনি বললেন যে সব কিছু ভীষণ কলকাতা কেন্দ্রিক ছিল। স্পোর্টস মিনিস্টারের মাথায় কি কিছু আছে, কোনো স্পোর্টস অ্যাপ বা এই জাতীয় কিছু? ডেফিনেটলি একটা আছে। আমরা দেখলাম যে আমাদের ট্যালেন্ট আমরা খুব হারিয়ে ফেলি, হুম। কারণ খুব ভালো দৌড়চ্ছে, একদিন দেখলাম হাততালি মারলাম, তারপর সবাই চলে গেল, ফিতে কাটলো এবং তারপর বাড়ি চলে গেল, ভুলে গেল। কিন্তু সেটা আমরা সেটাকে প্রলং করতে পারি না, সেটাকে ফলো আপ করতে পারি না। তো আমরা খুব ভালো খেলা দেখলাম, তো সেই ছেলে মেয়ে তাদের একটা অ্যাথলেট পাসপোর্ট হওয়া দরকার, সেটা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, সেই নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। আচ্ছা। সেটা আমার মনে আছে যে আমরা ট্যালেন্টকে আমরা হারাতে দিতে পারি না। এবং সেখানে 6 বছর 7 বছরের বাচ্চারাও তার মধ্যে লগড ইন হবে, আবার যারা প্রফেশনাল প্লেয়াররা আছে, যারা ন্যাশনাল টিমে খেলছে, তারাও লগড ইন হবে এবং প্রত্যেকের পারফরমেন্স অ্যাসেসমেন্ট থাকবে। এবং সেখানে আপনার ইভেন স্পোর্টস ইজ সায়েন্স টুডে। আজকে অন্যান্য দেশ এত বিভিন্ন দেশে এগিয়ে যাচ্ছে কেন? কারণ স্পোর্টসকে সায়েন্স হিসাবে ট্রিট করছে। কোন অ্যাঙ্গেলে কে শুটিং করছে, কোন অ্যাঙ্গেল থেকে কে আর্চারির কাজ করছে, তো প্রত্যেকটা তীরটা কোথা থেকে ছুটছে, সব এভরিথিং ম্যাটার্স। কে ফাস্ট বোলার হবে, কে স্পিন বোলার হবে, কতটা অ্যাঙ্গেলে তার আছে, কতটা কারেকশন করতে হবে, ইটস অল সায়েন্স। তো সেটার জন্য তাদেরকেও জানা দরকার। তারপর পারফরমেন্স, আমি ধরুন অ্যাথলেটিক্সে দারুণ দৌড়চ্ছি, 100 মিটার আমি ক্রস করে গেলাম, ধরুন কেউ 15 সেকেন্ডে ক্রস করলাম, এক্সাম্পল হিসেবে বলছি। তো আমার ন্যাশনাল অ্যাভারেজ, ন্যাশনাল হাইস্ট কত আছে, আমাকে সেটা টার্গেট করতে হবে। তো আমার অ্যাপে সেটাও থাকবে। আমার পারফরমেন্স যেগুলো যে কোনো রিকগনাইজ টুর্নামেন্ট দিয়ে জেলার যে কোনো খেলা ক্ষেত্রে হবে, শুধু আমাদের স্টেট অ্যাসোসিয়েশন বা ন্যাশনাল অ্যাসোসিয়েশন তারা রিকগনাইজ করলে সেই টুর্নামেন্টে যা পারফরমেন্স থাকবে, প্রত্যেক প্লেয়ারের ডিজিটাল পাসপোর্ট থাকবে। মানে যেখানে আমরা এটাকে আমরা বলি প্লেয়ার স্পোর্টস পাসপোর্ট বলবো, সেটা ডিটেলস আমরা বলে দেবো খুব শীঘ্রই। সে নিয়ে আমি কাজ শুরু হয়ে গেছে এবং যাতে এবং দ্রুত গতিতে করার জন্য আমরা প্রত্যেকে বসেছি সেটা নিয়ে। আমরা ওখানে একদম মনিটরিং, গতকালও আমরা বসেছি, আজকে যখন কথা বলছি গতকালও বসেছি, যাতে যত শীঘ্র সম্ভব, কারণ টাইম ইজ প্রেশাস। আজকে যে বাচ্চা আছে তার 1 বছরটাও তার ক্ষেত্রে ক্রুশিয়াল। তো আমি যদি 1 বছর ধরে একটা অ্যাপ, আমি দেখলাম যে অনেক কিছু ঘোষণা হয়েছিল এর আগের সরকারে, কিন্তু কোনো কিছু বাস্তবে রূপায়িত হয়নি। এবং এবং মানে অ্যাপ তো ছেড়েই দিন, ইনফ্যাক্ট আমি স্টেডিয়াম গেলাম যখন, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, সেখানে আমার ঢুকে মনে হলো মহেঞ্জোদারো হরপ্পা সিন্ধু সভ্যতায় প্রবেশ করছি, যেভাবে ভঙ্গুর ভগ্নাবশেষের মধ্যে দিয়ে আমি হাঁটছি। আর এটা স্টেডিয়াম, খাস কলকাতার বুকে। এর আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তার নিজের লোকসভা কনস্টিটুয়েন্সি, তার বাড়ি থেকে 2 কিলোমিটারও নয় রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। মানে খাস কলকাতার বুকে যদি একটা স্টেডিয়ামের এত, সেখানে কত বড় বড় প্লেয়াররা আমাদের সেখানে উঠেছে, সেই প্লেয়ারদের। তারপরে এখন রানিং, মানে আগে ওখানে অ্যাথলেটিক ট্র্যাক ছিল অলিম্পিক স্ট্যান্ডার্ড, সেই ট্র্যাক তো আমি খুঁজেই পেলাম না, সেখানে দেখলাম জঙ্গল গজিয়ে গেছে। তো এরকম কেন হয়েছে? অথচ দেখলাম ওখানে নানা ধরনের পলিটিক্যাল রুম, মানে লোকেরা এসে সেখানে রুমের মধ্যে দখলদারি। ইভেন কেউ তো দেখলাম ইনফ্রাস্ট্রাকচার দেওয়ালও ভেঙে নিজের মতন আলাদা, মানে পাবলিক টয়লেটকে নিজের পার্সোনাল টয়লেট বানিয়ে দিয়েছে। তো এই পরিস্থিতি হয়েছিল, মানে এতটাই ভয়াবহ এই সিচুয়েশন, এই ভয়াবহতা। তবে স্টেডিয়ামের কথা যখন উঠলো, যৌভারতী স্টেডিয়ামে যারা যারা খেলা দেখতে যান, আমিও তার মধ্যে একজন, যাবেন। ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল ম্যাচ হচ্ছে, হ্যাঁ, আমি এই বিষয়টায় আসছি। এবং সৌভিক আমাকে বলছে নো, এইটা তুমি নিও না, এইটা আমাকে দাও এই প্রশ্নটা। হ্যাঁ, সৌভিক হাসছে সেই জন্য। তবে আমি যেটা বলতে যাচ্ছিলাম, যুবভারতীতে যারা যারা খেলা দেখতে যান, সমস্ত ফুটবল প্রেমী এবং সমস্ত ক্রীড়াপ্রেমীদের তরফ থেকে থ্যাংক ইউ ভেরি মাচ মিনিস্টারকে একবার পরিশ্রুত পানীয় জলের জন্য। আর যুবভারতী ক্রীড়াঙ্গনে আমরা এসে দেখছিলাম একটা অদ্ভুত ধরনের ছিল, যে বললাম না সব কিছুতে রাজনীতিকরণ। মানে আমি ভাবতে পারিনি যে ওখানে গিয়ে প্রত্যেকটা টিকিট, আপনি পয়সা দিয়ে টিকিট কাটবেন, আপনাকে স্ট্যাম্পিংয়ের জন্য খেলার ম্যাচে আগের দিন আপনাকে যেতে হতো। মানে আমাকে সবাই বলছে এটাই সিস্টেম। আমি যখনই বলছি এটা কেন সিস্টেম হবে, আমি টিকিট কাটবো সিনেমা হলের মতন যেমন আসে, আমরা যদি কনভিনিয়েন্স না করি দর্শকদের, তারা কেন স্টেডিয়ামে যাবে খেলা দেখতে? তো তাদেরকে একদিন টিকিট কাটবে, পরের দিন স্ট্যাম্প মারাতে যাবে, সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করবে, সেখানে ধাক্কাধাক্কি মারামারি হবে, তৃতীয় দিন গিয়ে এসে খেলা দেখতে পারবে। এভাবে হয়? তো ন্যাচারালি উই ডান অ্যাওয়ে উইথ দ্যাট। এখন পুরোটা যেমন কিউআর কোডে ডিজিটাল সিস্টেম। আগের দিন দেখলেন অনেকে অনেক কিছু সেখানে আটকাবার চেষ্টা করেছে, এখানেও দেখলাম বিভিন্ন জায়গা থেকে বললো না এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, পৃথিবী ভেঙে পড়বে, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, অনেক ধরনের কথা বলেছিল। বাট আমরা পরিষ্কার কথা বলেছি, আমরা বলেছি এইসব মানে আমাদের কোনো দখলদারি, এই সব কিছু বলে না। কেউ বললে নাকি কন্ট্রোল হারিয়ে ফেলবে। আমরা কিসের কন্ট্রোল? খেলাধুলাতে স্পোর্টস পার্সনরা কন্ট্রোল করবে, যারা খেলার মাঠে খেলা হবে ওনাদের কন্ট্রোল করতে দিন। আমার দপ্তরের ওখানে কন্ট্রোলের দরকার নেই। দপ্তরের কাজ হলো যাতে স্পোর্টস পার্সনরা ওখানে প্রপার ফেসিলিটি পাচ্ছে, সেটা দপ্তরের কাজ। তো এবং যারা দর্শক আছে তারা যাতে প্রপারলি ওখানে প্রপার ফেসিলিটি পাচ্ছে, বসা, তাদের বিভিন্ন অ্যারেঞ্জমেন্টস, সিমলেস একটা এক্সপিরিয়েন্স হয় স্পোর্ট একটা ম্যাচ দেখার, তো সেটাতে ফোকাস করুন। তো তারপরে দেখলুন এত হাজার হাজার মানুষ, আগের দিন যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বিতে 60,000-এর বেশি মানুষ খেলা দেখেছেন একসাথে। তো কোনো তো অসুবিধা হয়নি, কিউআর কোড ডিজিটাল ইজিলি, এতগুলো কিউআর স্ক্যানার পর্যাপ্ত পরিমাণে ছিল।
তো প্রত্যেকে সেখানে আর স্ট্যাম্পিং উই হ্যাভ ডান অ্যাওয়ে উইথ স্ট্যাম্পিং। আপনি 100 দিনের মধ্যে, আমি জানি না এটা মানে আমার কাছে সত্যি কোনো কাজ নয়, কিন্তু আমি 60 দেখলাম days যে বলছে যে এটা নাকি আপনার জন্য। হ্যাঁ 60 ডেজ নয়, আমরা আসার সাথে সাথে উই হ্যাভ ডান অ্যাওয়ে উইথ দ্যাট। Yes. আমরা এসে দেখলাম ডুরান্ড কাপ যা শুরু হচ্ছিল, সেখান থেকে আমরা শুরু করে দিলাম যে এটা এইসব চলবে না। ডুরান্ডের পরেই ব্রাজিলের ম্যাচের জন্য সৌভিক, ওভার টু ইউ। ব্র্যান্ডের পরে অ্যাকচুয়ালি আমাদের আজকের দিনে মার্কেটে সবচেয়ে বড় নিউজ হচ্ছে ভারত বনাম ব্রাজিল। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে এটাই যে ভারত বনাম ব্রাজিল। একটু আমি অ্যাড করে দিচ্ছি এই মঞ্চ থেকে। আপনি যখন বললেন সব থেকে বড় নিউজ হচ্ছে ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল, কিন্তু এই মঞ্চে যখন কথা বলছি আর একটা নিউজ অ্যাড হয়ে গেছে, ইন্ডিয়া ভার্সেস উরুগুয়ে 6 তারিখ সেপ্টেম্বর। ওয়াও, গ্রেট গ্রেট। বিউটিফুল, একবার জোরে হাততালি হয়ে যায়। তো এই ভারত বনাম ব্রাজিলের ম্যাচের আইডিয়াটা প্রথম কি করে এলো, আর এটা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা অরিজিনালি ওয়ার্ল্ড কাপে ভারত বনাম ব্রাজিল ম্যাচটা কবে দেখতে পাবো? দেখুন, যখন আমাদের দায়িত্ব গ্রহণ হলো, আমাদের সরকার দায়িত্বে এলো, আমি স্পোর্টসের দায়িত্বে এলাম, তো তখন আমার বিশ্বকাপ চালু হয়ে গেছিলো। আমার মানে আমি নিজেও খুব মানে ক্রীড়াপ্রেমী বা ফুটবল প্রেমী বলতে পারেন স্পেসিফিক্যালি। তো আমরা সবাই দেখছি কেউ ব্রাজিলের জন্য গলা ফাটাচ্ছে, কেউ আর্জেন্টিনার জন্য গলা ফাটাচ্ছে, কেউ স্পেনের জন্য, কেউ পর্তুগালের জন্য, সে তাদের জার্সি পরছে, মারপিটও লেগে যাচ্ছে দেখছি। কিন্তু আমার কথা হলো, ওয়াই নট ইন্ডিয়া, ওয়াই আর উই নট চিয়ারিং ফর ইন্ডিয়া? তো আমাদের যদি আমাদের ফুটবল, বলছি সব খেলা সেরা বাঙালি তুমি ফুটবল, আসলে ফুটবল যেভাবে করে পশ্চিমবঙ্গে আমাদের সবথেকে প্যাশনেট যে স্টেটটা, এটা বাস্তব যে ভারতবর্ষের সবথেকে প্যাশনেট স্টেট, যে স্টেটটা সবথেকে প্যাশনেট অ্যাবাউট ফুটবল, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল। আর আমরা যদি পিছিয়ে থাকি, ভারতীয় ফুটবলও পিছিয়ে থাকবে। তাই আমাদের ফুটবলকে আমাদের সেইভাবে করে গ্রোথ করতে হবে। এবং আমার স্বপ্ন, মানে আমার শুধু না, আমাদের সকল যারা বাঙালি আছি, আমরা সকলে যারা ফুটবল প্রেমী, আমাদের প্রত্যেকের স্বপ্ন যে ভারতবর্ষের জার্সি পরে আমাদের বাঙালি ফুটবলাররা বিশ্বকাপ খেলবে। সেটা আমাদের লক্ষ্য, সেটা আমাদের মিশন, ভিশন, পরিষ্কার কথা। এবং সেই লক্ষ্যে আমাদের কাজ শুরু হয়েছে। এবং ডেফিনেটলি তার জন্য ফুটবলার যাতে নার্চারিং করতে হয়, ফুটবলার একদিনে তৈরি হয়ে যাবে না। প্রত্যেকটা স্কিল, সেটাকে প্র্যাকটিস করতে, সেটাকে রিফ্লেক্স ডেভেলপ করতে, ইট টেক্স টাইম, সেট টেক্স ইয়ার্স ইভেন। তো তাদের জন্য প্রপার একাডেমি থাকা, সেই একাডেমিতে রাজনীতিকরণ না করে, সব একাডেমি কি রাজনীতি বিভিন্নভাবে আমি দেখেছি রাজনৈতিক নিয়ন্ত্রণ চলে, নিয়ন্ত্রণ রাজনীতি থেকে সরাতে হবে। ওখানে যাতে একদম প্রফেশনালরা সেই একাডেমিগুলো চালায়, তার সুবন্দোবস্ত করা এবং তাদের যে এক্সপোজার সেইগুলো করা, এগুলো আমাদের খুব স্পেসিফিক লক্ষ্য। এবং এটা আমাদের লক্ষ্য যে বাঙালি ফুটবলাররা ভারতবর্ষের জার্সি পরে ন্যাশনাল টিমের হয়ে, আর আমরাও গলা ফাটাতে যাবো তো বিশ্বকাপে, নাকি আমরা কি সারাক্ষণ টেলিভিশন স্ক্রিনে আর্জেন্টিনা ব্রাজিল করে বেড়াবো? আর এখন আপাতত আমরা তাই জন্য, ইনফ্যাক্ট আমি বললাম যে অনেকে বলছে ইন্ডিয়া শুধুমাত্র খুব মানে ইন্ডিয়ার থেকেও যারা খারাপ র্যাঙ্ক সেই দেশগুলোর বিরুদ্ধে খেলে। বললাম সেটা ঠিক আছে, সেটা খেলুক, কিন্তু আমরা একটু ভালো মানে গ্লোবাল ফুটবলেও আমাদের এক্সপোজার দরকার। আমাদের প্রত্যেক ফুটবলার যারা আছেন এখানে, অনেকেই আছেন, আপনারা দর্শক আছেন, আমাদের এখানেও আছেন খুবই সিনিয়র ফুটবলার, তো প্রত্যেকেরই লক্ষ্য থাকে যে আমরা বড় বড় ফুটবলিং যে নেশন বলা হয়, ফুটবল পাওয়ার হাউস যারা, তাদের বিরুদ্ধে খেলি, ব্রাজিল, আর্জেন্টিনা, তাদের বিরুদ্ধে খেলি, যারা ওয়ার্ল্ড কাপ প্লেইং নেশন। এবং তাতে কি আছে, এক্সপোজারটাও হয়, আমাদের মধ্যে একটা সাহস আছে, কি রেজাল্ট আসবে সেটা নিয়ে আমরা নয়, আমরা সেই এক্সপোজারটাও তো দরকার। আমরা যদি এক্সপোজারই না হই, আমরা সারাক্ষণ যদি একই জায়গায় খেলতে থাকি, নিজেদের বৃত্তের মধ্যে ঘুরতে থাকি, আমরা গ্লোবাল স্টেজে আমাদের এক্সপোজার আসুক, তারপর আমরা একটু সাহস করি না, স্বপ্ন দেখারও সাহস করতে হবে। আমরা বিশ্বকাপ খেলবো এবং বিশ্বমানের ফুটবলও খেলবো, আমরা খেলতে পারি, সেই বিশ্বাস আমাদের আনতে হবে। ঝুলন্দি। স্যার, প্রথমত আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। 100 দিন সুন্দরভাবে আপনি কাজ করেছেন। আর সব থেকে বড় অগ্নি পরীক্ষা ছিল আপনার ডুরান্ডের এত বড় একটা কর্মকাণ্ড, এত সুন্দরভাবে আপনি সকলের দর্শকদের দেখার ব্যবস্থা করে দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। কিন্তু একটা ছোট প্রশ্ন আমি আপনাকে আগেও করেছিলাম, মনে আছে ইডেন গার্ডেন্সে যে ছোট ছোট ছেলে মেয়েদের কাছে আপনি যে ফ্যাসিলিটিসটা দিচ্ছেন, তার সাথে যদি আমাদের গভর্নমেন্টের কোনো এরকম স্কিম আছে যেখানে প্লেয়াররা স্পোর্টস কোটায় যদি 2% যদি কোনো জব অপরচুনিটি পায়, তাহলে একটু যদি দেখবেন, এটা খুব দরকার স্পোর্টসের জন্য। আমরা এক্সিস্টিং, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্পোর্টস পার্সনরা যদি তাদের অন্য কেরিয়ার, যারা ধরুন প্রফেশনাল স্পোর্টস হিসাবে কেরিয়ার নেওয়ার জন্য যারা এগোচ্ছে, যে বাচ্চারা, তারা কি করবে প্রফেশনে, তাদের যদি আমরা লাইফ সিকিওর না করতে পারি, তাহলে তারা খেলাতে সেইভাবে মন দিতে পারবে না, যে টাইমটা দেওয়া দরকার, যে এফার্টটা দেওয়া দরকার তাদের জন্য। সেই জন্য আমরা এই নিয়ে আলোচনাও হয়েছে এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি নিজে খুব মানে ক্রীড়া এবং স্পোর্টসকে বিশেষভাবে তিনি অগ্রাধিকার দেন। হি ইজ অলসো ভেরি প্যাশনেট অ্যাবাউট স্পোর্টস, এবং তার জন্য উনি নিজেও এই নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং এই নিয়ে ডিটেল পলিসিও আমরা তৈরি করছি।
আর আজকে যখন কথা বলছি আগামী 29 তারিখ অর্থাৎ আগামী পরশু দিনই আছে, যেদিন ন্যাশনাল স্পোর্টস ডে থাকবে, এবং ন্যাশনাল স্পোর্টস ডেতে আমাদের অনেক যারা ক্রীড়াবিদ যারা গত 2 বছর ধরে মানে বা তারও বেশি যে টাইম স্প্যান হয়েছে আমাদের ডিউ টু পলিসি প্যারাসিস, এর আগের সরকার আমি জানি না কী করেছে, আমি কাউকে মানে সেটা তো আমি বলবো যে সবসময় পাস্ট ইজ পাস্ট, সেটা তো মানুষ হ্যাজ অলরেডি ডিসকার্ডেড দেম, রিজেক্টেড দেম। তো এখন উই শুড বি লুকিং অ্যাট দ্য প্রেজেন্ট, মানে লুকিং অ্যাট দ্য ফিউচার রাদার, হ্যাঁ, ওয়ার্কিং ইন দ্য প্রেজেন্ট, লুকিং অ্যাট দ্য ফিউচার। এবং সেই ফিউচার নিশ্চিন্তে থাকুন, আমাদের স্পোর্টস পার্সনদের ফিউচারটাও গ্যারান্টিড হবে। এবং এদিনও 29 তারিখও আমরা অনেক স্পোর্টস পার্সনদেরকে আমরা উই আর গোয়িং টু গিভ দেম জবস, নিশ্চিত থাকুন। পৌলমিতি। নমস্কার। প্রথমে কনগ্রাচুলেশনস। আমি একটা দুটো জিনিস আমার অনুভূতি সেটা আমি বলবো। এই বিগত লাস্ট ডেকেডে ইন্ডিয়ান স্পোর্টস যেখানে গেছে তার একটা মানে আমার মনে হয় বিশাল বিশাল কৃতিত্ব যায় হচ্ছে এই টপস, খেলো ইন্ডিয়া, এই সব স্কিম যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমরা দেখেছি, এগুলোরই এখন আস্তে আস্তে আমরা ফ্রুট খাচ্ছি, মানে ভবিষ্যতে আরও বেশি আসতে চলেছে। তো আরেকটা জিনিস যে অনেক বিজেপি রান স্টেটে প্রপার স্পোর্টস পলিসি রয়েছে, যেটা আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে এত বছর আমরা সেটা দেখিনি। এরকম কি কিছু চিন্তাভাবনা রয়েছে যে এই যে একটা অ্যানাউন্সমেন্ট আমরা শুনলাম, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, অলিম্পিক গেমসে ইনসেন্টিভ প্লেয়ার্সদের, কোচেসদের, যেরকম ঝুলন বলল যে জবের, এরকম নানান কিছু করে একটা কি প্রপার একটা স্পোর্টস পলিসি কিছু ফ্রেম করার কিছু রয়েছে? মানে সেখানে যদি আমরা কোনো মতন ইনপুট দিতে পারি আমরা খুব হ্যাপি হব, বাট এরকম কি কিছু চিন্তাভাবনা রয়েছে? অলরেডি এই বিষয়গুলো আমাদের ক্যাবিনেট মিটিংয়ের বিষয়ে আমরা অবভিয়াসলি আলোচনা করতে পারি, কিন্তু এগুলো ডিসকাস হয়েছে এবং সেই মর্মে অলরেডি 3টে নোটিফিকেশান আসবেও খুব শীঘ্রই, এই উইকেই এসে যাবে। তো বুঝতে পারবেন যে ডেফিনেট চিন্তাভাবনা হচ্ছে, বিভিন্ন যে অ্যাসপেক্টগুলো করলেন সেটা বিভিন্ন প্লেয়ারদের ইনসেন্টিভ থেকে শুরু করে স্পোর্টস পার্সন সাপোর্ট বিভিন্ন সেগুলো নিয়ে, এবং আরও কিছু আছে যেগুলো আমরা অলরেডি ডিসকাশনের জন্য আমরা রয়েছি, অলরেডি প্রিপারেশন হচ্ছে। আর সাথে সাথে আমাদের স্টেটের কোনো স্পোর্টস পলিসি নেই, এটাও দুর্ভাগ্য। আর আপনি খেলো ইন্ডিয়া কথা বললেন, 8 বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, এর আগে যারা সরকারে ছিল, খেলো ইন্ডিয়া থেকে আমাদের বাচ্চাদেরকে বঞ্চিত রেখেছে, আমাদের স্পোর্টস পার্সনদেরকে বঞ্চিত রেখেছে। তার মানে যদি তার পরিবর্তে খেলো কিছু একটা করতো, কিন্তু সেই না কোনো তার পরিবর্তে কিছু দিয়েছে, যাই দিক, হ্যাঁ, তো সব কিছুতে শ্রী লাগাতো, তো ওখানেও সুশ্রী বিশ্রী যাই হোক কিছু একটা লাগিয়ে যদি কিছু করতেন তো ভালো হতো। তো কিন্তু সেই কাজটাও করেনি, এবং তার ফলে এবং খেলাধুলা আমি শুনলাম যে একজন খুব অ্যাসপায়ারিং অ্যাথলেট, প্রমিসিং অ্যাথলেট ছিলেন, তাকে বলা হয়েছিল, তিনি যখন চেয়েছিলেন যে রানিং ট্র্যাক পাচ্ছেন না, তখন তাকে বলা হয়েছিল তৎকালীন সরকারের খুবই উচ্চপদস্থ একদম সর্বোচ্চতম বা সর্বোচ্চতমা সেরকমই কোনো ব্যক্তি বলেছিল, তো আপনি রাস্তায় দৌড়ান, বাড়ির একজনকে বলেছে রাস্তায় দৌড়ান, এবং দ্বিতীয় জনের কাছে যখন গেছেন তিনি বলেছেন বাড়ির ছাদে দৌড়ান। তো আপনি ভাবুন, তাহলে আমি প্রফেশনাল স্পোর্টস আমি কম্পিট করবো, আর বাড়ির ছাদে দৌড়ে আপনি 400 মিটার দৌড়তে পারবেন না? ওই বেন্ডগুলো, একটা অলিম্পিক লেভেলের যে ট্র্যাকগুলো থাকে, অ্যাথলেটিক ট্র্যাক, যে বেন্ডের মধ্যে আপনাকে দৌড়তে, আপনি কম্পিটই করতে পারবেন না তো, আপনি যদি ওইভাবে প্র্যাকটিস না করেন। আমি কোথায় সেখানে ট্র্যাক, ইনফ্যাক্ট যখন আমার কাছে মানে আমাদের সরকার আসার পর এই কথাটা যখন আমাদের শুনলাম, যিনি বলেছিলেন তিনি আবার আমাদের সরকারের যখন দায়িত্ব ভরসা এসছে তাই এসছিলেন হয়তো, তো শোনার সাথে সাথে আমি জিজ্ঞেস করলাম যে আমরা কোথায় কোথায় করতে পারি, আমরা সেই কাজগুলোকে কী করে ত্বরান্বিত করতে হয়। ডেফিনেটলি আমাদেরও ডিউ প্রসেস ফলো করতে হয়, সরকারি প্রসেস, সেগুলো তো আমরা বিভিন্ন এখানে ফাইন্যান্সের বিষয় থাকে, বিভিন্ন আরও প্রোটোকল সিস্টেম থাকে, ফাইল জেনারেট, সেই ফাইল টেন্ডার প্রসেস সব কিছু থাকে। আমরা চাইলাম যে সেটা কত শীঘ্র কতটা ত্বরান্বিত করা যায়, মেনটেনিং অল রুলস, সেটা আমরা দেখতে শুরু করলাম। তো সেই জন্য বললাম যে অ্যাথলেটিক ট্র্যাক হোক বা এগুলো, আমাদের ফোকাসটা প্রায়োরিটি শুড বি দ্য স্পোর্টস পার্সন, তারা কি চায়, সেটা না করে আমরা মানে খেলাকে এমন একটা খেলা হবেটাকে এমন জায়গায় নিয়ে চলে গেছিলো যে ইট ওয়াজ মোর অ্যাবাউট আ বিভীষিকা, অর্থাৎ লোককে ভয় দেখানোর জন্য চমকদম, আর হচ্ছে অ্যাকচুয়াল স্পোর্টস দ্যাট ওয়াজ সো মাচ নেগলেক্টেড, জাস্ট মানে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম ঘুরে আসলেই বোঝা যায়। প্রশান্তদা। আমি আপনার কাছে দুটো প্রশ্ন করব। একটা হচ্ছে গোটা গড়ের মাঠ, একটু আগে আপনি বললেন রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের বাইরেও অনেকগুলো মাঠ আছে, এই মাঠগুলোর যা অবস্থা হয়ে আছে
কলকাতার লিগ তো একেবারে বর্ষা মানে বৃষ্টি পড়লে না খেলার মতো অবস্থা, পুরো পা ঢুকে যায়, ছেলেদের পক্ষে খেলতে খুব অসুবিধা হয়। এটা প্রত্যেক বছর হচ্ছে। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের ভিতরে আপনি তো বললেন ট্র্যাকটা পর্যন্ত দেখা যাচ্ছে না, তার বাইরে অনেকগুলো মাঠ আছে। এই সব মাঠ নিয়ে গড়ের মাঠ, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের মাঠ, বাইরের মাঠ, আপনারা কি এটা কোনো চিন্তা ভাবনা করছেন যে কিভাবে তা ডেভেলপ করা যায়? এটা গেল একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেক প্রাক্তন খেলোয়াড় আছে যাদের খেলা ছাড়ার পরে অর্থনৈতিক অবস্থাও হয়তো অত ভালো নয়, বিভিন্নভাবে অসুস্থতা হলে তাকে কোথায় নিয়ে যাবে এরম অবস্থাও থাকে না, সেটা নিয়েও চিন্তাভাবনা মানে আগে ছিল না, দূরে দূরে ঘুরতে হতো। আগের সরকার একটা পেনশনের ব্যাপার করেছিল, তো সেই পেনশনটা বন্ধ হয়ে গেছে। আপনারা কি কত টাকা ছিল? খুব সামান্য টাকা, খুব 1000 টাকা করে বোধ হয়, তো সেটা বন্ধ হয়ে গেছে। তো আপনারা কি এরকম কোনো পেনশনের কথা ভাবছেন? এবং সেইটাও আমি মনে করি যদি কোনো ক্রাইটেরিয়া থাকে সেটাও যদি জানান। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কারণ এটা মানে হয়তো এই 60 দিনের মধ্যে আমাদেরকেও ভাবিয়ে তুলেছিল, এবং সেই মর্মে ডেফিনিট পলিসিও তৈরি করা হয়ে গেছে এর মধ্যে। আর সেই নিয়ে গ্যাজেট নোটিফিকেশন হয়তো আজ বা কালের মধ্যে আপনাদের বেরিয়ে যাবে। আমাদের যারা স্পোর্টস পার্সনরা ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গকে গর্বিত করেছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে আমাদের স্টেটকে রিপ্রেজেন্ট করেছে ন্যাশনাল স্টেজে, বা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছেন ইন্টারন্যাশনাল স্টেজে, ইরেসপেক্টিভ অফ স্পোর্টস। শুধু ক্রিকেট ফুটবল নয়, এখানে ক্রিকেট ফুটবল আমরাও বেশি দেখি হয়তো, সেই জন্য আমরা ক্রিকেট ফুটবল নিয়ে চর্চা করি। ক্রিকেট ফুটবল শুধু না, বিভিন্ন অলিম্পিক ডিসিপ্লিনস আছে, সেই সকল, বা যেটা অলিম্পিক নয় কিন্তু খুব মানে সেখানে আমাদের দেশ সেইভাবে করে এগিয়ে এসছে, সেই সকল ডিসিপ্লিনে যারা আমাদের দেশকে গর্বিত করেছে, আমাদের রাজ্যকে গর্বিত করেছে, তাদের জন্য আমাদের মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনা, সেই কর্মসূচি তিনি মানে সেই যে স্কিম সেটা দিয়ে দিয়েছেন। আর সেটা নোটিফিকেশনও এসে যাবে, নিশ্চিন্তে থাকুন। প্রতি মাসে 10,000 টাকা, 1,000 টাকায় কিচ্ছু হয় না, প্রতি মাসে 10,000 টাকা করে আপনাদের, আর এর জন্য কোথাও আমাদের মানে কাছে আসতে আরেকটা হবে শূন্য না, বেড়ে গেছে, অনলাইন অ্যাপ্লিকেশন করবেন এবং পেয়ে যাবেন। কোনো এর জন্য আপনাদেরকে কোনো নেতা মন্ত্রী কারুর কাছে আসতে হবে না। খেলোয়াড়রা যাতে নিশ্চিন্তে খেলাধুলা করতে পারে, যারা এবং ডেফিনেটলি যারা ধরুন চাকরি পাননি, অনেকে আছেন যারা চাকরিতে, আমি দেখলাম যে একজন কেউ ডিএসপি র্যাঙ্কে থেকে এখন দেখলাম এসপি হয়ে গেছেন, স্পোর্টস দিয়ে ঢুকেছেন, কেউ দেখলাম রেলওয়েজে কাজ করেন, তাদের তো এগুলো চিন্তা নয়, কিন্তু যাদের সেই চাকরি হয়নি বিভিন্ন মানুষ, এবং সেই সংখ্যা বিশাল সংখ্যা একজন মানুষ আছে, এবং সেটা খুব মানে এটা খুব খারাপ লাগে যে আমাদের যারা দেশকে বা রাজ্যকে গর্বিত করেছে তাদেরকে যদি মানে এতজনে আমি শুনছিলাম যে এর কাছে যেতে হতো, ওর কাছে যেতে হতো, কিচ্ছু করতে হবে না। আপনি খেলাধুলা করেছেন, আমাদের দেশকে গর্বিত করেছেন, রাজ্যকে গর্বিত করেছেন, রাজ্য আপনার পাশে আছে, নিশ্চিন্তে থাকুন। আর স্পোর্টস পলিসির কথা বলছিলেন, আমি পৌলমী দিও বলছিলেন, আমি ওটা বলছি যে ন্যাশনাল স্পোর্টস পলিসি অবলম্বনে আমাদের রাজ্যে যে দীর্ঘদিন ধরে কোনো স্পোর্টস পলিসি ছিল না, তো ন্যাশনাল স্পোর্টস পলিসি অবলম্বনে আমাদের রাজ্যের স্পোর্টস পলিসির কাজ শুরু হয়ে গেছে, এবং সেখানে আপনাদের থেকেও ইনপুট নেওয়া হবে। ড্রাফট যখন বেরোবে তখন আপনারাকে ডেকে, এবং যারা আমাদের পশ্চিমবঙ্গের কৃতি প্লেয়াররা আছেন তাদেরও ফিডব্যাক নিয়ে আমরা ফাইনাল পলিসি লঞ্চ করব। এবং বললাম না অনেক কিছু একটু টাইম লাগে, তো কারণ সেই টাইমটাও দরকার, আপনাদের সঙ্গেও ডিসকাশনের জরুরি আছে, সেই ডিসকাশন হওয়াটা দরকার। শুধু আমরা নিজেরা করব কি হবে মানে সেরকম ভাবে? অবশ্যই আমরা ড্রাফট যেরকম ফিডব্যাক আছে ন্যাশনাল যেটা আছে সেটা অনুযায়ী আমরা ড্রাফট পলিসিটা করছি। তার সাথে সাথে আমাদের স্পোর্টস পার্সনরা যারা এখানে আছেন, এরা ছাড়াও যারা হয়তো নেইও, তাদের অনেকেই আছেন, তারা যারা আমাদের রাজ্যকে দেশকে গর্বিত করেছেন, তাদের থেকেও ফিডব্যাক নিয়ে আমরা ফাইনাল পলিসি লঞ্চ করব, সেই কাজও হবে, নিশ্চিন্তে থাকুন। দারুণ। আর মাঠের কথাও বললেন, আচ্ছা মাঠের কথা, হ্যাঁ মাঠের কথা আমি প্রশ্ন করেছেন দাদা, তো মাঠের নিয়েও আমাদের একটা কথা বলছিলেন যে 1 ফুট বোধহয় কাদার মধ্যে জলের মধ্যে খেলতে হয়। তো আমরা যখন আসলাম তখন দেখি সিএফএল শুরু হয়েই গেছে, মানে আমাদের যখন দায়িত্ব গ্রহণ, তো আটকে ছিল, 2-1 দিন পরেই লঞ্চ হয়েছে দায়িত্ব গ্রহণের পর। তো আমার কাছেও এগুলো প্রশ্ন যে কতগুলো মাঠ খুব ভালো আছে, কিন্তু অনেক মাঠ আছে যেখানে খেলা হচ্ছিল, বিশেষ করে 3rd ডিভিশন ম্যাচ,
যেগুলো নিয়ে আমি মানে মানে আমার মনে হয় এই মাঠে খেলার মানে আমি আইএফের সঙ্গে কথা বলেছি, এএফএফের যারা প্রতিনিধি আছেন তাদের সাথে কথা বলেছি, পরিষ্কার বার্তা। এবং আগামী কোনো সিজনে যে মাঠে এই কাদা জল থাকবে, যেখানে স্পোর্টস ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে, এমন কোনো জায়গায় যেন ম্যাচ না হয়, পরিষ্কার কথা। সেখানে সরকার কিন্তু কোনো ধরনের এরপরে কোনো কোঅপারেশন করবে না তাদের সাথে যারা এইসব জায়গায় ম্যাচ করবে। কারণ স্পোর্টস পার্সনদের ইনজুরি হওয়া মানে একটা বাজে ইনজুরি হয়ে গেলে তার হয়তো লাইফ লং সেই ইনজুরি তাকে ক্যারি হতে পারে, 1 বছর ধরে তাকে আউট অফ অ্যাকশন থাকতে পারে, তার লং টার্ম ক্ষতি হতে পারে। সুতরাং এমন কোনো যে ডেঞ্জারাস যে প্লেইং ফিল্ড, এবং আমি বিভিন্ন জায়গায় বাট অনেকে এরকম ব্যক্তিও আছেন যারা আমি দেখছিলাম তারা বলছে কেউ আমি তো এক সময় 1 ফুট কি 2 ফুট জলের মধ্যে আমাদের সময় হয়েছে। আমি জানি 34 বছর কি হয়নি, 15 বছর কি হয়নি মানে এটা নয় যে আগামী 1 বছর সেটা হবে না। আমি 49 বছরের হয়নি বলে আমি বলবো ওরা তো করেনি তাই আমরাও করব না, নয়। তখন বাজে মাঠে যদি খেলে থাকেন তার মানে এটা না যে এখনও বাজে মাঠে খেলতে হয়। মাঠ ইমপ্রুভও হবে এবং মাঠ নিয়ে আমরা নির্দিষ্টভাবে সেখানে অনেকগুলো বিষয় থাকে, কিছুটা ডিফেন্সের ল্যান্ড আছে, কিছুটা আবার আরবান ডেভেলপমেন্ট, সেগুলো আমরা ম্যাপিং করার কাজ দিয়েছি, কোন জায়গাটা কিসের আছে সেগুলো আইডেন্টিফাই করে সেই মাঠগুলো সংস্কার করে যে মাঠগুলো পারমিশন থাকবে সেখানে। আর যদি একটা মাঠে খেলা কোনো প্রবলেম থাকে অন্য মাঠে খেলবে, কিন্তু একটা ডেঞ্জারাস প্লেইং ফিল্ড, ওই কাদা জল তার মধ্যে খেলে, জঙ্গল তার মধ্যে খেলে আমাদের প্লেয়ারদের কোনো ক্ষতি করা যাবে না। জয়দীপ দা। প্রথমত আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী ইন্দ্রনীল খাঁ সাহেবকে অসংখ্য অসংখ্য অভিনন্দন, কংগ্রাচুলেশনস। এবং ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট মিনিস্টার আই গ্যাস। 100 দিনের কথা বলা হচ্ছে কিন্তু উনি লেটে জয়েন করেছেন, তাই জন্য ওনার কাছে সময়টা আরও কম ছিল। 60 ডেজ, অনেকটাই কম। 60 days, রাইট। তো 2 মাসের মধ্যে ইনফ্যাক্ট আমি কিছু প্রশ্ন করার আগে, কেননা তখন থেকে আমরা এত প্রশ্ন করছি, এত সুন্দর চেয়ারে উনি বসে আছেন, মনে হচ্ছে যেন কাঠগোড়ায় আমরা প্রশ্ন করে যাচ্ছি। কিন্তু তার আগে আমি অ্যাকচুয়ালি একটু কিউ নিলাম। ঝুলন যে প্রশ্ন করলো, পৌলমী যেটা বললো অলরেডি, প্রথম ঝুলনের প্রশ্নে আসি যে এই যে জব সিকিউরিটি খুব বড় বিষয় একটা। কেননা আমাদের সময় আমিও 18 বছর বয়সে চাকরি পেয়ে গেছিলাম রেলওয়েজে, তো আমার মোটামুটি অসুবিধাটা হয়নি। কিন্তু এরকম প্রচুর খেলোয়াড় আছে যারা হয়তো বঞ্চিত থাকছে, এবং রাজ্য সরকার থেকে সেরকম কোনো পলিসি বা কিছু ছিল না বলছে পাস্ট টেন্সে। আর আমি ঝুলনকেও এটা বলতে চাই অ্যাকচুয়ালি, যে এটা যে স্যার বললেন, এটা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, এটা কোনো শুধু প্রতিশ্রুতি নয়। এখানে ব্যক্তিগতভাবে আমি জড়িত, কেন আমি প্রাক্তন খেলোয়াড়, কিন্তু আমার যে ছেলে সে কারেন্ট খেলোয়াড় এবং ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি ইন শুটিং স্পোর্ট। ওর কাছ থেকে আজকের সকালের খবর, সিভি চেয়ে পাঠানো হয়েছে চাকরির প্রপোজালের জন্য। এটা কিন্তু আমি নিজে কিছু করিনি, এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে হয়েছে। সুতরাং এটা কিন্তু প্র্যাকটিক্যাল এটা কোনো প্রতিশ্রুতি নয়, আমি সবাইকে জানাতে চাই। এটা আজকের ঘটনা, সকালের। ওটাই বললাম যে আপনাদের কারোর কাছে আসতে হবে না, কোনো জিনিস সরকার আপনার কাছে আসবে এবং আপনার ডিউ প্রসেস অনুযায়ী, হ্যাঁ, কোনো প্রসেস যাতে মিসইউজ না হয় সেটাও দেখতে হবে, তার জন্য সেফগার্ডস থাকবে। কিন্তু কাউকে আপনার খেলাতে যাতে ফোকাস করতে পারেন, খেলাতেই যাতে টাইম দিতে পারেন, সেই নিয়ে। এই জন্য আমি প্রশ্নর কথা বলছিলাম, প্রশ্ন আমার মনে হয় করা দরকার, এবং প্রশ্নগুলো যতক্ষণ না যে প্রশ্নগুলোর উত্তর আছে ভালো, যে প্রশ্নের উত্তর নেই সেই উত্তরটা যাতে আগামী 24 ঘন্টার মধ্যে আসে, সেই কাজটাও আমাদেরকে করতে হবে। স্যার আমার প্রশ্ন আছে, আমি এখানে শেষ করে দিইনি পুরিটি। এবং পৌলমী যেটা বললো সেটা হচ্ছে যে একটা, এই যে আমার মনে হয় আমরা একটু প্যারালাল টানছি, ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট 2025, ওটাকেও রাজ্য স্তরে আনার। খেলো ইন্ডিয়া যেখানে আমি আবার বলবো আমার ছেলেও কিন্তু প্রোডাক্ট অফ খেলো ইন্ডিয়া, তো সেই জায়গা থেকেই ও একটা ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে। আমি ছেলের কথা এই কারণে বলছি, আমি এটা ব্যক্তিগতভাবে বলছি না, কিন্তু একজন জনৈক খেলোয়াড় যে আমার সাথে রিলেটেড এবং ইয়াং অ্যাথলিট যে কিন্তু এইভাবে উঠেছে, সে কিন্তু রাজ্যে কিছু পায়নি, তাকে চলে যেতে হয়েছে দিল্লিতে, সে দিল্লিতেই ট্রেনিং করে। এইখানেও আমি একটা প্রশ্ন আছে, এবং দাদাও যা বললেন এই মাঠের বিষয় একটা, এই মাঠে আমি শুটিং স্পেসিফিক বলছি, আমাদের কিছু ইভেন্ট হয় 25 মিটার, 10 মিটার যেটা ইনডোরে হয়, আর 50 মিটার। যেই 50 মিটার ইভেন্টে আমি 4th হয়েছিলাম 2012 সালের অলিম্পিক্সে, ওটা খুব অভাব আছে এখানে। এবার প্রশ্নটা হচ্ছে দাঁড়াচ্ছে এই জায়গায় যে এইখানে একটা, এই যে রাজনৈতিকরণ অফ স্পোর্টস, এটাতে কী হয়ে দাঁড়াচ্ছে যে আমাদেরই বাংলার প্লেয়ার, কিন্তু আমরা ভেতরে নিজেদের মধ্যে লড়ে আলটিমেটলি হয়তো কেউ জিতছে কেউ হারছে, কিন্তু নিজেদের ইগোতে জিতছে নিজেদের ইগোতে হারছে, কিন্তু আলটিমেটলি ক্ষতিকার হচ্ছে বাচ্চাগুলোর হচ্ছে। এই 50 মিটার যে এই যে মাঠ বা আমাদের শুটিং রেঞ্জ, সেটা 2-3টে জায়গার মধ্যে কিন্তু কলকাতায়ও আছে, আপনি পরশুদিন আসানসোলেও ছিলেন, ওখানেও রয়েছে।
আপনি যেটা বললেন আমি একমত যে সব জায়গায় খেলা হওয়াতে বিভিন্ন ডিস্ট্রিক্টে হওয়া উচিত, কিন্তু কিছু আরবান স্পোর্টস হয়, কিছু রুরাল স্পোর্টস হয়, কিছু সেমি আরবান স্পোর্টস হয়। শুটিং আমার মনে হয় একটু আরবান স্পোর্টস, যেই জন্যে বেশিরভাগ বড় বড় শহরে সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করা আছে, এবং কলকাতায় হয়তো নেই। আসানসোল ইজ দ্য বিগেস্ট ফ্যাসিলিটি ইন ওয়েস্ট বেঙ্গল। সেইখানে এই দিক থেকে যাওয়া একটু কঠিন হয়। whereas আপনাকে আমি জানাতে যে কলকাতা এবং শ্রীরামপুরে দুটি 50 মিটার রেঞ্জ আছে ফুল ফ্লেজেড, কিন্তু সেখানে অন্য ক্লাবের প্লেয়ারদের ভর্তি হলেও খেলতে দেওয়া হয় না, ব্যান করে রাখা আছে যে তোমরা প্র্যাকটিস করতে দেবো না তোমরা, যেহেতু তুমি অন্য ক্লাবের মেম্বার। কিন্তু এখানে ক্লাবের যে দ্বন্দ্ব, তার মধ্যে কারা ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে বাংলার প্লেয়ারদের। তারা কিন্তু জাতীয় স্তরে গিয়ে খেলতে পারছে না ওই খেলাটা, তাদেরকে দিল্লিতে যেতে হচ্ছে, নাহলে আসানসোলে যেতে হচ্ছে, বা ধানবাদে যেতে হচ্ছে। আপনার প্রশ্নটা প্রশ্ন কিন্তু এটাই মধ্যেই আচ্ছা, ডিসগাইজড, okay. এটা ডিসগাইজড কিন্তু। Okay, আচ্ছা, ঠিক আছে। এবং এইটার একটা সুরাহা, এই প্রশ্ন, হ্যাঁ ওকে এটার একটা সুরাহা যে কিভাবে একসাথে হওয়া যায়। সবাই রাজ্য সংস্থার আন্ডারে আছে, সবাই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের আন্ডারে আছে, তাদের একটা দায়িত্ববোধ থাকে এই খেলোয়াড়দের প্রতি। দ্বিতীয় আরেকটি প্রশ্ন হচ্ছে, আমরা এই ন্যাশনাল স্পোর্টস গভর্নিং অ্যাক্টে আই এম শিওর যে এটা একসাথে আমাদের রাজ্যতেও এটা চলবে খুব শিগগিরই, যেরকম আপনি প্রমিস করলেন। এর মধ্যে আমাদের শুটিংয়ে 12 জন মতন প্রাক্তন ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে, ইনক্লুডিং মাইসেলফ। তাদের একজনও রাজ্য সংস্থার কমিটিতে নেই, একজনও নেই। কেন নেই? এটা একটা অবাক ব্যাপার। কারেন্ট 12 জন খেলছে, ঠিক আছে, তারা কারেন্ট প্লেয়ার, ইয়াং প্লেয়ার, তাদের হয়তো কমিটিতে থাকার দরকার নেই, কিন্তু কোনো একটা প্ল্যানিং, কোনো একটা যে এগোবে খেলাটাকে নিয়ে, যে কোনো, তার মধ্যে কিন্তু কোনো রকম তাদেরকে ইনক্লুড করা হয় না। সেই কারণটা কিন্তু খুবই অজানাও, মানে খুব অবাক করা। এইখানেও কিন্তু একটা ব্যাপার আছে যেখানে আমার মনে হয় আপনাদের, আমি শুটিং নিয়েই শুধু বলছি এই মুহূর্তে, এসে এই ব্যাপারগুলোকে সলভ করা উচিত, যাতে সবাই মিলে একসাথে বাংলার ডেভেলপমেন্টের জন্য কাজ করে, নাকি নিজেদের মধ্যে বিভক্ত হয়ে কাজ করে। উনি প্রত্যেকটা কথাই বলেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কিন্তু অনেক কিছু আছে যার জন্য আমার মনে হয় যে এখানেও আমারও একটা রিয়েলাইজেশন আছে যে খেলোয়াড়, মানে আমরা সরকারের মতন চেষ্টা করবে, কিন্তু শুধু সরকার না, সরকারের সাথে সমাজকেও একসাথে আসতে হবে। বিভিন্ন সামাজিক সংগঠন, অ্যাসোসিয়েশন, সকলকে আমাদের প্রচেষ্টা হতে হবে। আমাদের প্লেয়ার্স প্রত্যেকে আমরা যদি একসাথে চেষ্টা করি তবেই সেটা সম্ভব। সরকার একা যতই করুক, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমায় বললেন যে ইন্টারফেয়ারেন্স আমরা বারবার বলছি যে সরকার সব জায়গায় ইন্টারফেয়ার করবে না, কিন্তু কোথাও যদি মেজর কমপ্লেন আসে, মেজর আছে সরকার। কারণ আমরা যদি সরকার সবসময় সব কিছুর মধ্যে, আপনাদের ডে টু ডে অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা ইনভলভ হতে শুরু করি, তাতে আমার মনে হয় যেটা হয়েছিল এর আগের সরকার, তাতে লাভ কিছু হয়নি খেলার। কিন্তু তার সাথে সাথে যে রেগুলারিটিসগুলো কথা বললেন, সেটা কিছু কিছু অভিযোগ এসছে, এবং আমার এখনও মনে আছে আপনি রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আমি যেদিন গেছিলাম ভিজিটে, সেদিন আপনি বিষয়টা আমাকে বলেছিলেন। এবং সেটার ইন কন্টিনিউয়াম উইথ দ্যাট আমরা বিভিন্ন যে অ্যাসোসিয়েশন আছে, যেগুলো এর আগে কোনো অ্যাসোসিয়েশনই আমাদের সরকারি গত 60 দিন বা 100 দিনের মধ্যে তৈরি হয়নি। তার আগে কিছু আছে দেখলাম 8 বছর ধরে একই আছে, কেউ আছে 12 বছর ধরে, কেউ তো দেখি বলে 24 বছর ধরে একই লোক বসে আছে। হ্যাঁ, এবার অনেকে তার মধ্যে ভালো কন্ট্রিবিউশন করেছে, নো ডাউট, উই রেসপেক্ট দেয়ার কন্ট্রিবিউশন। আবার অনেকে আছে জাস্ট জায়গাগুলোকে ব্লক করে রাখার জন্য রয়েছে। তো সেজন্য ন্যাশনাল স্পোর্টস পলিসি অনুযায়ী, সেই ন্যাশনাল স্পোর্টস কোড যা আছে সেই অনুযায়ী যাতে তাদের কমিটিগুলো রিকনস্টিটিউট করে সেই মর্মে, এবং সে রিকনস্টিটিউট করবে সেই ডিসিপ্লিনের প্লেয়াররা। সরকার ওর মধ্যে ইন্টারফেয়ার করে বলবে না এনাকে প্রেসিডেন্ট করুন। সরকার মানে কোনো পলিটিক্যাল লোক এসে বলবে যে আমি আমার পলিটিক্যাল পার্টির এই ব্যক্তিকে আপনি ওখানটায় বসান, তাকে বসান, সেটা আমরা করব না। যতই আমাদের, কারণ এটা আমাদের পলিসি, এবং আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পরিষ্কার কথা বলেছেন যে খেলার ময়দানে কোনো পলিটিক্যাল ইন্টারফারেন্স, রাজনীতি মুক্ত রাখতে হবে, এবং ম্যাক্সিমাম তার জন্য চেষ্টা রাখতে হবে। তো সুতরাং গভর্নমেন্ট ওর মধ্যে আমরা আপনাদের সব কিছুর মধ্যে ডে টু ডে অ্যাক্টিভিটিসে ঢুকবো না, আপনাদের কমিটিতে কে আসবে না আসবে সেগুলোর মধ্যে সরকার রেগুলার ডে টু ডে ইন্টারফেয়ার করবে না। কিন্তু দেশের যে পলিসি, দেশের যে রুলস, স্পোর্টস পলিসি, সেটা যারা ফলো করছে কি করছে না সেটা দেখার কাজ সরকারের। এবং সেটা অনুযায়ী আপনাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে বিভিন্ন ডিসিপ্লিনে, সেটা আপনার শুটিং হতে পারে, রাইফেল মানে আপনার টেবিল টেনিস হতে পারে, ফুটবল হতে পারে, বিভিন্ন যে অ্যাসোসিয়েশন আছে তারা প্রপার যাতে ফলো করে সেই মর্মে অলরেডি সরকারের তরফ থেকে অ্যাডভাইসারি অলরেডি পৌঁছে গেছে। এবং আমরা 29 তারিখ অবধি সময় দিয়েছি তাদেরকে, তাদের কমিটিগুলোকে কমপ্লিট করে আমাদের কাছে দিতে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষের পর্যায়ে চলে এসেছি। সৌভিক, আপনার লাস্ট কোয়েশ্চেন।
আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিকশিত পশ্চিমবঙ্গের কথা বললেন, আর বিকশিত পশ্চিমবঙ্গ আমার মনে হয় স্পোর্টস একটা অন্যতম পিলার। আর পশ্চিমবঙ্গে আমরা জানি যে 85%-এর বেশি কিন্তু রুরাল এরিয়া। আমাদের শহর কলকাতার কথা হচ্ছে আমাদের বারংবারই, বা শহর কলকাতা কিন্তু খুব অল্প জায়গা, আমাদের মেজরিটি এরিয়াটা কিন্তু গ্রাম। যেমন আমি হচ্ছে মেদিনীপুরের ছেলে, তো ছোটোবেলায় আমি দেখতাম যে আজকে যারা স্পোর্টস নিয়ে ইন্টারেস্টেড, আমাদের মেদিনীপুরে আদিবাসী অনেকে রয়েছে যারা স্পোর্টসের প্রতি অ্যাট্রাক্টেড, বাট ওখানে স্পোর্টসের পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচারটা নেই, তার জন্য সবাইকে কলকাতাতেই আসতে হয়। তো এই টায়ার 2 টায়ার 3-তে স্পোর্টসের পরিকাঠামোটা আমরা কী করে ডেভেলপ করবো, বা আগামীর আমাদের গভর্নমেন্টের কি প্ল্যান বা আমাদের কি পরিকল্পনা রয়েছে? এবং যার জন্য আমি শুরুতেই কথাটা বললাম যে আমরা স্পোর্টসটাকে শুধুমাত্র কলকাতা সেন্ট্রিক রাখবো না, কারণ আমাদের যে ট্যালেন্ট, আমরা মোর দ্যান 90% অফ আর ট্যালেন্ট বছর পর বছর ধরে ডিকেডস ধরে তারা আনট্যাপড ছিল, তারা সেই সুযোগটা পেতেন না, তারা এক্সপোজার পেতেন না। তো সেইটাকে অ্যাড্রেস করার জন্য, সেই যে এত বড় একটা যে গ্যাপ ছিল, সেই গ্যাপটাকে অ্যাড্রেস করার জন্যই আমরা অনেকগুলো চিন্তাভাবনা করেছি, এবং আরও চিন্তাভাবনা সরকার এসছে। এবং তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ আছে যে আমরা চেয়েছি যে প্রতি বিধানসভা স্তর, মানে কতটা ডিস্ট্রিক্ট শুধু না, বিধানসভা স্তরে যাতে আমরা মিনি ইনডোর স্টেডিয়াম করতে পারি। সেখানে এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন, যেমন জয়দীপদা বলছিলেন যে কোথাও আরবান এরিয়াতে যেমন শুটিং হলো আরবান স্পোর্ট, তো আপনি তখন সেটা আমাদের যে আরবান এরিয়াস আছে তাদের জন্য আমরা সেটা রাখবো। আবার রুরাল অনেক জায়গায়, যেমন বললো মেদিনীপুরের দিকে আর্চারি, তারপর আরও অন্যান্য অ্যাথলেটিক্স খুব বেশি পপুলার, বিশেষ করে ঝাড়গ্রামের সাইডে। তো সেইখানে আমরা সেগুলোকে প্রমোট করব। তো অলরেডি একাডেমি আছে, সেখানেও আরও অন্যান্য অ্যাডিশনও করা হবে। তো এবং যতটা ডিসেন্ট্রালাইজ করা যায়, কারণ পক্ষে সম্ভব না যে ধরুন 100 কিলোমিটার দূরে রোজ প্র্যাকটিস করতে যাওয়া, তাই জন্য অ্যাটলিস্ট বিধানসভা স্তরে মিনিমাম ফেসিলিটি যাতে থাকে। ব্যাডমিন্টন আমরা সবাই খেলি, কিন্তু মানে অনেকেই, আমি তো বলি যে ক্রিকেট ফুটবলের থেকেও বেশি লোক ব্যাডমিন্টন খেলতে পারে আমাদের, অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে, তো আমি তাই মনে করি। তো যেখানে এসে পিকনিক করতে গেলেও লোকে ব্যাডমিন্টন খেলতে চলে যায়। তো সেই ব্যাডমিন্টন, সেটাও আমরা কোনো দেখি যে মানে অনেক জায়গায় কোর্টই নেই, প্রপার যে কোর্ট মার্কিং করে, তো সেখানে খেলি। কারণ আরেকটা কথা যে একটুখানি আগে বললো বিকশিত ভারতের কথা বললো, বিকশিত পশ্চিমবঙ্গ, তবে আমাদের বিকশিত ভারত বা বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে উই হ্যাভ টু স্টে ফিট। আমাদের ফিট থাকা দরকার, এবং খেলাটা শুধুমাত্র স্পোর্টস পার্সন বা আমরা প্রফেশনাল স্পোর্টসের জন্য না, প্রত্যেকের, বিশেষ করে আজকের দিনে যারা যুব সমাজ, তারা কেউ হয়তো স্কুলে আছে, কেউ কলেজে আছে, উই নিড টু বি ফিট। যারা ওয়ার্কিং ক্লাসও আছে, উই নিড টু বি ফিট। আমরা যদি ফিট না থাকি তাহলে আমাদের দেশের বিকাশই বা কী করে হবে, আমাদের রাজ্যের বিকাশই বা কী করে হবে। আমরা সারাক্ষণ আমরা শুধু রোগের দিকে ফোকাস করি, হাসপাতালের দিকে ফোকাস করি, ওষুধের দিকে ফোকাস করি, বাট উই শুড বি ফোকাসিং অন ওয়েলনেস, উই শুড বি ফোকাসিং অন বিং ফিট, বিং হেলদি। হেলথের ডেফিনেশনই আমি যেহেতু চিকিৎসক, তো আমাদের প্রথম দিন যখন হেলথের ডেফিনেশন বলেছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের, অ্যাজ পার WHO বলা হয়েছিল হেলথ ইজ আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং অ্যান্ড নট মিয়ারলি দ্য অ্যাবসেন্স অফ এনি ডিজিজ অর ইনফার্মিটি। অর্থাৎ রোগের দিকে ফোকাস না, উই শুড বি ফোকাসিং অন গুড হেলথ। আর গুড হেলথের জন্য আই থিঙ্ক উই শুড ইমবাইব স্পোর্টস ইন আওয়ার ডেইলি লাইফ। অ্যাটলিস্ট যেটাই আমরা পারি, সবাই কিছু না কিছু পারি, কেউ কিছু পারি না এরকম নেই, আমরা কিছু না কিছু ভালোবাসি, আমরা কোনো না কোনো স্পোর্টসকে ভালোবাসি। সেটাকেই আমরা দিনে অ্যাটলিস্ট আধ ঘন্টা 1 ঘন্টা, দিনের শেষে হোক দিনের মাঝে হোক, আমরা প্র্যাকটিস করলাম। রিল দেখতে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কাটিয়ে দিচ্ছি। তো আমরা একটু নিজেদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আর আমরা তো হিউম্যান বিং, আমাদের উই আর অ্যান ইভলভিং স্পিসিস। তো আমাদের ইভলিউশনটাও হয়তো ডিভলিউশন হয়ে যাবে যদি সারাক্ষণ রিলের দিকে থাকি, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি যত বাড়বে তত উই উইল কন্টিনিউ টু ইভলভ অ্যাজ আ স্পিসিস। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন ডক্টর ইন্দ্রনীল খাঁ, ক্রীড়া যুব কল্যাণ ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, এবং যে বিশিষ্ট অতিথিরা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরও সবাইকে অনেক ধন্যবাদ। আর আপনারাও দেখতে থাকুন TV9 বাংলা।